সবচেয়ে বড় আপডেট দিচ্ছি আপনাদের সামনে দেখার চেষ্টা করছি। প্রথম দিক নজর ছিল আমাদের, অর্থাৎ বেলা ঠিক সাড়ে দশটা থেকে যে সময় রায় ঘোষণা করা হয় এবং যে মুহূর্তে দাঁড়িয়ে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়কে একেবারেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট, সেখানে বলা যেতে পারে বড় সড়ো ধাক্কা 2016 এসএসসি প্যানেল চাকরি প্রার্থীদের। এই সমস্ত বিষয়ের সঙ্গে রয়েছে, একেবারে কন্টিনিউ রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক এবং সহকর্মী রিমিক। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় বহাল একেবারে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং প্রায় 26,000 চাকরি একেবারেই বাতিল। বর্তমান আপডেট কি উঠে আসছে, নিশ্চয়ই যারা আন্দোলন বিক্ষোভে সামিল হয়েছিলেন তাদের চোখে মুখে তো আতঙ্কের ছাপ এখনো পর্যন্ত। পাশাপাশি শুধুমাত্র বাতিলই নয়, এখনো পর্যন্ত টাকা সুদ সমেত ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো ইতিমধ্যেই। রিমিক, একদমই, দেখো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়নদা, আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল, এতদিন ধরে যে দীর্ঘ লড়াই, যে আন্দোলন রাজপথে আমরা দেখেছি চাকরি প্রার্থীরা করেছেন, আজকে সুপ্রিম কোর্টের রায়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখলো। 26,000 মানে 25,753 জনের চাকরি প্যানেল বাতিল করলো। কি বলবেন, রায়কে কিভাবে স্বাগত জানাচ্ছেন বা কি এতে কি প্রভাবটা পড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান বিসর্জন হয়ে গেল। পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান আত্মসম্মান তা শূন্যে মিলিয়ে দিল তৃণমূল কংগ্রেসের সরকার। আমরা এখনো বিশ্বাস করি যে এই 25,000 কত যা বললেন 26,000-এর কম বেশি, এই 26,000-এর সবাই যে অযোগ্যতা নয়, এই আলবাদের মধ্যে যোগ্য আছে, কিন্তু কেবলমাত্র অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে আজকে যোগ্যদেরকে বলি দিয়ে দিল রাজ্য সরকার এবং পর্ষদ। পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের একটা সম্মান ছিল, মান সম্মান ছিল। 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবার আগে শিক্ষক শিক্ষিকাদের যে বেতন, তাদের যে সামাজিক অবস্থান, এই সব কিছুর পরিবর্তন ঘটেছিল। শিক্ষক শিক্ষিকারা তাদের হারানো মান সম্মান ফিরে পেয়েছিলেন। এমন এক অপদার্থ রাজ্যের সরকার, যে সরকারের আমলে রাজ্যের শিক্ষকদের মান সম্মান আজকে ধুলোয় মেশালো। 3 মাস সময় দেয়া হলো পুনর্নিয়োগের জন্য, কিন্তু কথা হচ্ছে যে সম্মান, সমাজের চোখে যে সম্মান আজকে শিক্ষক শিক্ষিকাদের গেল, এর দায় কে নেবে? আমরা বলছি মুখ্যমন্ত্রী সহ তার যে মন্ত্রিসভা রয়েছে পদত্যাগ করা উচিত। তার কারণ ভারতবর্ষের সংবিধান বলছে মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়, সেই সিদ্ধান্ত হচ্ছে সমষ্টিগত সিদ্ধান্ত, যেটাকে বলে কালেকটিভ রেসপন্সিবিলিটি। ভারতবর্ষের সংবিধান বলছে এই কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তার বাকি যে মন্ত্রীরা রয়েছেন অবিলম্বে পদত্যাগ করুক, অবিলম্বে। আসল জটটা রয়ে গেল যে ওএমআর শিটকে পাওয়া গেল না, এবং যেটা উদ্ধার হলো সেটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলো। এটা কি মনে হচ্ছে একটা পরিকল্পিত ক্রাইম ছিল এটা? অবশ্যই, দেখুন, খুব সুপরিকল্পিত, শুধু পরিকল্পিত নয়, খুব সুপরিকল্পিত ক্রাইম। একদম অ্যাডমিনিস্ট্রেশনের মাথার লোক, মন্ত্রী আমলা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতা সব যুক্ত। স্বাভাবিকভাবেই এটা সুপরিকল্পিত, এবং সুপরিকল্পিত বলেই আজকে এই অবস্থা। ডিভিশন বেঞ্চে যে নির্দেশ ছিল 12% ইন্টারেস্টে স্যালারি ফেরত দেবে, এতদিন চাকরি করা, প্রায় 9 বছর চাকরি করার পর তাদের স্যালারি ফেরত দিতে হবে, বা তারা তো সেই পরিবারগুলো তো পথে বসলো। সেই জায়গা থেকে কি আপনার মনে হয় যে এদের জন্য কিছু ব্যবস্থা করা উচিত, যে পরিবারগুলো আজকে পথে বসলো এই রায়ের পরে? দেখুন, আমি এখনো অবধি যা শুনেছি, যারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা চিহ্নিত হয়েছিল বাক কমিটির রিপোর্ট এবং অন্যান্য মাধ্যমে, তাদেরকে টাকা ফেরত দিতে বলেছে, সাবজেক্ট টু কারেকশন। আমি এখনো পুরো জাজমেন্ট পড়িনি। এখনো অবধি যেটুকু শুনে বুঝলাম, টাকা কিন্তু সবাইকে সম্ভবত ফেরত দিতে বলা হয়নি, সেই অংশকে ফেরত দিতে বলা হয়েছে যারা অলরেডি চিহ্নিত হয়েছে, যে অংশটা। দেখুন, আবার বলছি, রাজ্যের সরকার যদি চাইতো এই জট তারা কাটাতে পারত, কিন্তু রাজ্যের সরকার যদি জট কাটাতো, তাহলে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা গিয়ে তৃণমূল নেতার বাড়িতে আর পার্টি অফিসে টাকা দিয়ে এসছে, তারা পিঠের চামড়া গুটিয়ে নিত। এই টাকা তো গেছে কালীঘাটে, এই টাকার অংশ তো গেছে কালীঘাট, ক্যামাক স্ট্রিটে। সেই জন্যই আজকে এরা চাইনি বলে যোগ্য অযোগ্য সব মিলেমিশে একাকার। একদমই শুনলে কলকাতা হাইকোর্টের আইনজীবী গৌরব যে সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা বললেন যে এইটা ব্যর্থতা, একটা কালেকটিভ ব্যর্থতা, একটা সংগঠিত ব্যর্থতা, যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল, অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, মোহাম্মদ সাব্বার রাজদি ডিভিশন বেঞ্চ, যে 25,753 জনের চাকরি পুরো প্যানেল বাতিল 2016। এবং তার সঙ্গে আমরা আসবো ইতিমধ্যে সুজন চক্রবর্তী সিপিআই তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের, তোমার কাছে আবারও আসি। এর মধ্যে জানিয়ে নেবো আমরা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন আজকের এই ঘোষণার পর, আজকের নির্দেশের পর। দেখুন, কোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে,
এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুক। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলে মেয়ের জীবন ধ্বংস করছে কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল, সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুলল। শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারলো এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, ভয়াবহ, ভাবাই যায়। হাইকোর্ট বলেছে নির্দিষ্ট যে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক, সেটাই জরুরি ছিল। সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি, বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকা পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে। এ কখনো হতে পারে না। সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে। অবিলম্বে দ্রুত 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে। আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা। একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কি ব্যবস্থা হবে, সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে। এর কোনো অন্যথা হতে পারে না। দুর্ভাগ্য আমাদের, গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে। হাজার হাজার ছেলে মেয়ে যারা কাজ দিতে পারে না, তারা কার্যত পেটে লাথি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল। দুর্ভাগ্য। আর শোনালাম আমরা এই নির্দেশের পর বিরোধীরা কিন্তু একই কথা বলতে শুরু করেছেন একেবারেই, হোয়াট ইজ কালেকটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ সরকারের যেখানে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সরকার কোথায়, এই প্রশ্ন কিন্তু রাখছেন বিরোধী শিবির। সুজন চক্রবর্তী থেকে শুরু করে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এমনটাও স্যার জানিয়ে দিলেন। কিন্তু মূলত দেখো ডিমিক, প্রশ্ন তো উঠে আসছে এখনো পর্যন্ত যোগ্য এবং অযোগ্য, তাদের বিকল্প বা পথই বা কি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যোগ্য কারা, কারা বা অযোগ্য, ওদের এ বাছাইকরণ হবে বা কিভাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ওমেয়ার সিট তো নষ্ট, এবং রীতিমতো 2016 সালের টোটাল প্যানেলটাই বাতিল। ডিমিক, একদমই এই জট, এই একটা প্রশ্নের জায়গা থেকেই কিন্তু আজকে এই 25,753 জনের প্রায় চাকরি বাতিল হলো। এই একটা প্রশ্নের জায়গা থেকে যে কারা যোগ্য কারা অযোগ্য, এই যে যারা চাকরি পেয়েছিলেন 25,753 জন, সেইখান থেকে কারা যোগ্য কারা অযোগ্য। দেখো, অযোগ্যদের সংখ্যা বলতে গিয়ে যেটা কমিশন বলছে যে র্যাঙ্ক জাম্প যারা করেছে বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি হয়েছে, সেই সংখ্যাটা প্রায় 5,303 জন। তারা অযোগ্য, সেই লিস্ট তাদের কাছে আছে। কিন্তু যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, যাদের ওএমআর সিটে কারচুপি হয়েছে, সেই সংখ্যাটা কত, সেইখানে কতজন অযোগ্য, সেই উত্তর সদুত্তর কিন্তু যখন কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন শুনানি চলেছে, সুপ্রিম কোর্টে দীর্ঘদিন শুনানি চলেছে, সেই উত্তর কিন্তু অধরা রয়ে গেছে। অর্থাৎ অযোগ্য কারা, সেখানে এই 25,753 জনের মধ্যে মাত্র 5,303 জনকে আইডেন্টিফাই করেছিল, স্বীকার করে নিয়েছিল পর্ষদ, যে কমিশন, যে এদের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি হয়েছিল। কিন্তু বাকি অযোগ্য কারা, কতজনই বা যোগ্য, সেই সমাধান কি করে সেই যোগ্য অযোগ্যকে বাঁচা হবে, কি করে চাল থেকে কাকড়কে আলাদা করবে, সেই সমাধান সূত্র কিন্তু পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? কারণ আসল ওএমআর সিট কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। যে ওএমআর সিট পাওয়া গেছিল, নাইসা কর্তৃপক্ষের যে বঞ্চল, তার যে হার্ড ডিস্ক থেকে যে ওএমআর সিট পাওয়া গেছিল, তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাহলে যদি আসল ওএমআর সিট পাওয়া না যায়, যেখানে ম্যানিপুলেশন হয়েছে, তাহলে তুমি কি করে যোগ্য থেকে অযোগ্যকে আলাদা করবে? সেখানে এই 25,753 জনের মধ্যে মাত্র 5,303 জনের কথা
কথা স্বীকার করেছে কমিশন যে এদের র্যাঙ্ক জাম্প হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে। বাকি যে 20,000 21,000 যে চাকরি প্রার্থী চাকরি প্রাপক ছিলেন তাদের মধ্যে কতজন যোগ্য কতজন অযোগ্য সেই সংখ্যা কিন্তু আলাদা করা সম্ভব হয়নি। এক এক ক্ষেত্রে এক এক রকম সংখ্যা বলেছে, রাজ্য একরকম সংখ্যা বলেছে, পর্ষদ একরকম সংখ্যা বলেছে, কমিশন একরকম সংখ্যা বলেছে, সিবিআই একরকম সংখ্যা বলেছে। ফলে যেহেতু যোগ্য থেকে অযোগ্য আলাদা করা যায়নি, অর্থাৎ চাল থেকে কাপড়কে আলাদা করা যায়নি, সেই একটা জটের জায়গা থেকেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজদি ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটাই কিন্তু বহাল রাখতে বাধ্য হলো সুপ্রিম কোর্টও, অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল হলো। এবং যারা অযোগ্য, যাদেরকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে, শনাক্ত করা গেছে অযোগ্য বলে, তাদের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল, অর্থাৎ সেই অযোগ্যদের 12% ইন্টারেস্টে বেতন ফেরত দিতে হবে, সেটাও কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট। তবে যারা দৃষ্টিহীন চাকরি দাঁড়িয়ে থেকে এই মামলার কিন্তু অনেক রকম মামলা কিন্তু অনেক রকম পক্ষ ছিল, সেই পক্ষে দাঁড়িয়ে থেকে মূলত বলা যেতে পারে সেই পক্ষে রাজ্য সরকারের আইনজীবী বলছিলেন যে যদি বাতিল করা হয় 26,000 মামলা বা 26,000 এই মামলায় চাকরি বাতিল মামলায় যদি 26,000 চাকরি যদি বাতিল যদি করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। অবশ্যই সেই বিষয় তো দেখা যেতে পারে কোথাও রিমিকা বারো। রাজ্য সরকার যেখানে বারংবার বলছিলেন, রাজ্যের পক্ষের আইনজীবী যেখানে বলছিলেন যদি 26,000 চাকরি বাতিল করা হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, আগামী 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। মূলত কোথায় বড় কি একটা চ্যালেঞ্জ হতে চলেছে আবার রাজ্য সরকারের জন্য? দেখো 3 মাসের মধ্যে এই নতুন করে সিলেকশন প্রসেস করা কি কতটা সম্ভব হবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের জায়গা। এবং যাদের চাকরি বাতিল হয়েছে তারা নতুন করে চাকরিতে পরীক্ষায় বসতে পারবেন, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। এবং ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে, সেটা 3 মাসের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি এই যারা ইন সার্ভিস ছিলেন, অর্থাৎ ধরো তারা পদোন্নতির জন্য এই 2016 এসএসসিতে বসেছিলেন, কেউ প্রাইমারি স্কুলে চাকরি করতেন, তারা পদোন্নতির জন্য এসএসসিতে এসেছিলেন এবং তাদেরও তো যে চাকরি গেল, কিন্তু তাদের চাকরি বহাল থাকছে। সুপ্রিম কোর্ট বলেছে ইন সার্ভিস যারা পদোন্নতির জন্য প্রাইমারি স্কুল বা নিচের সেকশনগুলো থেকে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলগুলো থেকে যারা এসএসসিতে এসেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বহাল থাকবে। এবং তারা যে পূর্বতন যে স্কুলে চাকরি করতেন বা যে বিভাগে চাকরি করতেন তারা সেই বিভাগেই আবার চাকরি করবেন, তাদের একটা আবেদন করতে হবে। ফলে সেই আবেদনের ভিত্তিতে তারা আবার পুরনো জায়গায় চাকরিতে নিয়োগ থাকবেন, তাদের কোনো সার্ভিস ব্রেক হবে না, সেটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। পাশাপাশি যেটা তোমায় বলছিলাম যে 18 জন দৃষ্টিহীন চাকরি প্রাপক ছিলেন তাদের চাকরিও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এবং একজন বিশেষভাবে সক্ষম চাকরি প্রাপক ছিলেন সোমা দাস, তার চাকরিও কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তাদের চাকরি যাচ্ছে না। যারা ইন সার্ভিস ছিল, যারা পদোন্নতির জন্য 2016 এসএসসিতে আবার নতুন করে পরীক্ষায় বসে চাকরি পেয়েছেন, হ্যাঁ, এবং যারা দৃষ্টিহীন চাকরি প্রাপক ছিলেন এবং যারা একজন যে বিশেষভাবে সক্ষম চাকরি প্রাপক সোমা দাস, তাদের কিন্তু চাকরি বহাল থাকছে। যারা ইন সার্ভিস ছিলেন, অর্থাৎ প্রমোশনের জন্য এসেছিলেন, তাদের কিন্তু আবার পুরনো জায়গায় চাকরিতে নিয়োগ দেওয়া হবে, তাদের একটা আবেদন করতে হবে, তাদের সেখানে চাকরি আবার বহাল হবে পুরনো জায়গাতে এবং পুরনো ডিপার্টমেন্টে যেখানে যেভাবে কাজ করছিলেন সেখানেই কাজ করবেন, তাদের সার্ভিস ব্রেক হবে না। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে রাজ্য, আমরা দেখেছি কলকাতা হাইকোর্টেও যখন শুনানি চলেছে বা সুপ্রিম কোর্টেও শুনানি চলেছে, তখন রাজ্য বারবার যে একটা কথা বলেছে, যদি এই এতজনের অশিক্ষক কর্মীর চাকরি যদি চলে যায় তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সেই কথা সুপ্রিম কোর্টও বারংবার বলেছে। সেই ক্ষেত্রেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে এবং 3 মাসের মধ্যে এই ফ্রেশ সিলেকশন প্রসেস করে নিয়োগ দিতে হবে এবং যাদের চাকরি হারিয়েছেন তারাও কিন্তু আবার সেই পরীক্ষায় ফ্রেশ সিলেকশন প্রসেসে পরীক্ষায় কিন্তু বসতে পারবেন, সেই নির্দেশ কিন্তু আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। গৌরব, কিন্তু নিমিকে এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের দর্শক সাধারণ মানুষ জানতে চায় মূলত রাজ্য সরকারের কাছে, পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছে আইনি কি পথ খোলা থাকছে এখনো পর্যন্ত, তারা আইনিভাবে আর কোন পথ খোলা থাকছে? শীর্ষ আদালতের যদি এখনো পর্যন্ত নির্দেশ, সেই নির্দেশকে একেবারে কার্যকর করতে হবে, তার পরবর্তীতে এখনো আইনি কি পথ রয়েছে খোলা? দেখো, এই আইনি জায়গাটা কিন্তু খুব সংকীর্ণ, বলতে গেলে নেই বললেই চলে। কেননা দেশের সর্বোচ্চ আদালত যখন এই নির্দেশ দিয়ে দিয়েছে, এই নির্দেশ বদলানোর কিন্তু জায়গা নেই। তবুও কিন্তু একটা জায়গা খোলা আছে যে এই যে নির্দেশ, সেই নির্দেশের ভিত্তিতে কিন্তু একটা রিভিউ করতে পারবে, সেটা রাজ্য হোক, সেটা কমিশন হোক বা পর্ষদ হোক, তারা একটা রিভিউ চাইতে পারে, সেই রিভিউয়ের আবেদন তারা করতে পারে। কিন্তু তাতেও কিন্তু জট কতটা কাটবে বা আদালতের যে আজকের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, সেই নির্দেশ কতটা
ব্যর্থতা বদলাবে সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নের জায়গায় রয়েছে। কেননা যে জায়গাটায় মূল যে জায়গায় জট, অর্থাৎ যোগ্য কারা অযোগ্য কারা, চাল থেকে কাকড়কে আলাদা করার যে সমাধান সূত্র, সেই সমাধান সূত্রই তো এই দীর্ঘ প্রায় 1 বছর ধরে শুনানি চলার পর সেই সমাধান সূত্র বার করতে পারেনি। কলকাতা হাইকোর্টেও বার করা যায়নি, সুপ্রিম কোর্টেও হয়নি, রাজ্য তার সমাধান সূত্র দিতে পারেনি, পর্ষদ দিতে পারেনি, কমিশন দিতে পারেনি। ফলে কারা যোগ্য চাকরি প্রার্থী ছিল, অবশ্যই এই যে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অবশ্যই বেশ কিছু সংখ্যক যোগ্য চাকরি প্রার্থীও ছিলেন। কিন্তু সেই যোগ্য কতজন এবং অযোগ্য কারা, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল, কাদের র্যাঙ্ক জাম্প, শুধুমাত্র র্যাঙ্ক জাম্প এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরির সংখ্যাটা কমিশন বলতে পেরেছিল 5,303 জন। এর বাইরে প্রায় যে 20,000 চাকরি প্রার্থী, সেই তাদের মধ্যে কতজন যোগ্য, তাদের মধ্যে কতজন অযোগ্য, সেইটাই তো বার করা সম্ভব হয়নি, কেননা আসল ওএমআর সিট উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে এই জট থেকেই গেছে এবং এই জট খোলা প্রায় অসম্ভব, সেটা সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে। এবং এই মামলার যে অন্যতম মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও কিন্তু বারবার একই কথা বলেছেন যে আসল ওএমআর সিট না থাকার কারণে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা, পৃথক করা এক প্রকার কার্যত অসম্ভব। ফলে যদি রিভিউও করে সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর রাজ্য কিংবা পর্ষদ বা কমিশন, তাতেও কিন্তু সেই কাটা খুব ন্যারো জায়গা রয়েছে, খুব একটা ক্ষীণ জায়গা রয়েছে, কিন্তু তাতেও এই সুপ্রিম কোর্টের রায় বদলাবে বলে কোনো মতেই সম্ভব নয়। কেননা যোগ্য অযোগ্যকে একেবারে পয়েন্ট অফ ভিউ নেই কারো কাছে, সেক্ষেত্রে তাদের ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে, পয়েন্ট অফ ভিউর একেবারে কোনো জায়গায় নেই। যেমনটা বলছো রিমিক, একেবারেই প্রাসঙ্গিক বিষয় বলছো, যেখানে যদিও বা রিভিউ পিটিশন দায়ের করা হয়, রিভিউ পিটিশনের জন্য আবেদন করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে খুবই সংকীর্ণ পথ রয়েছে, আইনি প্রাবধান খুব সংকীর্ণ রয়েছে। কেননা প্রথম দিন থেকে কিন্তু মূলত এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম দিন থেকে 2016 সালের মামলা একেবারে হাইকোর্টে ওঠার পর থেকে সেখানে ওএমআর শিট নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছিল। আর সেই প্রশ্ন উত্তর শুরু করতে সেখানে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য এই একটি প্রশ্ন কিন্তু দানা বেঁধেছিল। আর যার জন্য কিন্তু মূলত হাইকোর্টের এমন ঘোষণা করা হয়েছিল, হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে পুরো প্যানেল বাতিল করা হয়েছে। তার পরবর্তীতে সেইটাকে স্টে অর্ডার করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্যের পক্ষ থেকে আইনজীবী থেকে শুরু করে মামলাকারীরা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত একেবারেই তুমি যেমনটা বলছো আইনি পথ একেবারেই সংকীর্ণ, তাদের কাছে কোনো রকম ওএমআর শিট নেই, কারা যোগ্য কারা অযোগ্য। এই বিষয় নিয়ে রিমিক তোমার কাছে আসবো, একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করবো, মূলত কতটা চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে। দেখো, রাজ্য সরকার এই মুহূর্তে যে যথেষ্ট ব্যাকফুটে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এতদিন ধরে যে দাবিটা রাজ্য সরকারের বিভিন্ন মহল থেকে করে আসা হচ্ছিল যে এই মামলা মোকদ্দমার জন্য চাকরি আটকে রয়েছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় প্রকাশ্যে যেটা বলেছেন যে চাকরির পদ তৈরি করা রয়েছে, কিন্তু যেহেতু হাইকোর্টে মামলা চলছে সেই জন্য মামলার জন্য নিয়োগ করা সম্ভব হচ্ছে না। ফলে আজকে যখন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে, 3 মাসের মধ্যে সেটা সম্পন্ন করতে হবে, এখন দেখার রাজ্য সরকার কতটা স্বচ্ছতার সঙ্গে এই আবার নতুন সিলেকশন প্রসেস করে, যে স্কুলগুলোতে এখনো যে ভ্যাকেন্সি রয়েছে, শূন্য পদগুলো রয়েছে, সেই শূন্য পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কত তাড়াতাড়ি নিয়োগ করতে পারে, এটা কিন্তু এখন রাজ্য সরকারের কাছে চ্যালেঞ্জ। তবে রিমিক এর কাছে কিন্তু চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে একটা কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে না কোথাও। 2016 সালে চাকরি পেয়েছিল, আজকে 2025 সাল, একটা কি সম্ভাবনা কোথাও থেকে যাচ্ছে না রাজ্য সরকার পুনরায় আবেদন করতে পারে, সময় বাড়ানোর একেবারে আবেদন জানিয়ে? 9 মাস দেখো, সেটা ওই আমি তোমাকে বললাম যে রিভিউ এর জন্য করতে পারে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যাদের শূন্য পদ তৈরি করা রয়েছে, যেহেতু আদালতে মামলা চলছে তাই সম্ভব নয়। 3 মাস সময় দিয়েছে, 3 মাস সময় কিন্তু যথেষ্ট সময়, 3 মাসের মধ্যে কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব। এখন সেটাই রাজ্য সরকার কতটা দ্রুততার সঙ্গে, কতটা তৎপরতার সঙ্গে এবং কতটা, সব থেকে যেটা বড় প্রশ্ন, কতটা স্বচ্ছতার সঙ্গে করতে পারে। কেননা এই মুহূর্তে কিন্তু রাজ্যের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল। ফলে রাজ্য সরকারের কাছেও এখন এটা চ্যালেঞ্জ যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কিভাবে করা যায়, যত দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশকে মেনে, সেটা কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জ। কেননা তুমি দেখো গৌরব, যে 9 বছর চাকরি করার পর যদি যাদের এখন বলা হচ্ছে তাদের বেতন ফেরত দিতে হবে, ফলে একাধিক পরিবার কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কিন্তু রীতিমতো পথে বসলো, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই বিশাল সংখ্যক একটা পরিবার তারা কিন্তু পথে বসলো, 9 বছর একটা সরকারি চাকরি হয়ে গেছিল, সেখান থেকে যারা অযোগ্য তাদের যদি চাকরির টাকা ফেরত দিতে হয়, বেতনের টাকা 12% ইন্টারেস্টে, সেটা কিন্তু প্রায় এক প্রকার অসম্ভব। আমরা জানি যে প্রচুর যারা চাকরি করছেন এত বছর ধরে তার বিভিন্ন রকম লোন চলে, তাদের অনেক দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, পারিবারিক দায়বদ্ধতা রয়েছে। ফলে সেই জায়গা থেকে হঠাৎ করে চাকরি
চলে যাওয়া, এবং শুধু চাকরি চলে যাওয়া নয়, যে এতদিন যে বেতন পেয়েছে সেই বেতনের পুরো 12% ইন্টারেস্টে ফেরত দিতে হবে, সেটা কিন্তু যথেষ্ট কিন্তু চাপের জায়গা। এবং সেখানে বলতে হবে কিছু দুর্নীতির জন্য কিন্তু আজকে এতগুলো পরিবার প্রায় পথে বসলো। তবে আবারও বলছি, ফ্রেশ সিলেকশন প্রসেসের জায়গা রয়েছে, 3 মাসের মধ্যে সেটা করতে হবে, চাকরি দিতে হবে। কেননা সত্যি যদি এতগুলো শূন্য পদে যদি চাকরি নিয়োগ দেওয়া না হয়, দীর্ঘদিন পড়ে থাকে, তাহলে যে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে কথা বারবার বলেছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে, সেটাই কিন্তু হবে। তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অটুট রাখতে কিন্তু রাজ্য সরকারকে দ্রুততার সঙ্গে নিয়োগগুলো করতে হবে, এবং যে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে সেই সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে করতে হবে। তবে রাজ্য সরকার দেখো মনে করলে রিভিউ চাইতেই পারে। কোন বিষয়ে রিভিউ চাইতে পারে? তুমি যে প্রশ্নটা করলে, যে সময় বাড়ানোর জন্য 3 মাস যে সময় দেওয়া হয়েছে, সেই 3 মাসটা 4 মাস বা 5 মাস। তবে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার বলেছেন যে পদ তৈরি রয়েছে, চাকরি রেডি রয়েছে, যেহেতু আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে নিয়োগ করা বা সেই চাকরি ভ্যাকেন্সিকে পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে আজকের নির্দেশের পর অবশ্যই রাজ্য সরকারও তৎপর হবে যে এই স্বচ্ছভাবে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে ফ্রেশ সিলেকশন প্রসেসের মাধ্যমে সেই নিয়োগগুলোকে যত দ্রুত সম্ভব সেই শূন্যস্থানগুলোকে পূরণ করার। একেবারে দিনভর আমরা এই নজর রাখবো, আপডেট দেবো আপনাদের। তোমাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নজর রয়েছে আমাদের এসএসসি প্যানেল, অর্থাৎ 2016 এসএসসি প্যানেলের পুরো প্যানেল বাতিল। 2016 এসএসসি 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যেদিকে নজর রয়েছে আমাদের। দিনভর নজর রাখবো, সময় নেবে এখন বিরতির পর ফিরে আসছে খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।